আমদানির কোনো প্রভাব পড়েনি। রাজধানীর চালের বাজারে সংকটে সীমিত আয়ের মানুষ কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্য কমানোর তাগিদ। ইন্ডিয়া থেকে আপনি এলসি পদক শুরু হয়েছে, যদি পুরোপূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে তাই যে কিছুটা অঙ্ক কম। কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে তারা একতরভাবে ধান চাউল কিনে আরম্ভ করে দেয়, তখন অন্য মেইলার বা অন্য মানুষগুলা কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না। নোয়াখালীতে ইলিশের আকাল, খালি নৌকা নিয়ে ফিরছেন হাতিয়ার জেলেরা। মাছ না পেয়ে আর্থিক দৈন্যতায় পেশা সংশ্লিষ্টরা। ভারতীয় পণ্যে আজ থেকে কার্যকর হচ্ছে মার্কিন শুল্ক। এখন থেকে অতিরিক্ত 25% সহ মোট 50% শুল্কের বোঝা বইতে হবে নয়াদিল্লিকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। বাজারে কিছুটা বেড়েছে চালের সরবরাহ। ভারত থেকে আসছে চাল। রাজধানীর বাজারেও আমদানি করা নাজিরশাইল, কিন্তু উচ্চ মূল্যে স্থির রয়েছে চালের বাজার। দোকানিরা বলছেন যে সরবরাহ বৃদ্ধি করা গেলে দাম কিছুটা কমতে পারে, তবে কমাতে হবে কর্পোরেট কোম্পানিগুলোর দৌরাত্ম্য। বেশি দামের কারণে চাপের মুখে নিম্নবিত্তরা। রাজধানীর অন্যতম বড় চালের আড়ত কারওয়ান বাজার। এই আড়ত থেকেই দেওয়া হয় বড় অংশের চালের যোগান। এক মাসের বেশি সময় ধরেই চালের দামে ঊর্ধ্বগতি। সরবরাহ কম, এই দোহাই দিয়ে বাড়িয়ে দেওয়া হয় দাম। এতে বিপাকে পড়ে সীমিত আয়ের মানুষ। আগে 50 টাকা কেজি হলে বস্তা 10 লাখ কিনলে 50 টাকা কেজি হলে পাওয়া যেত, এখন বেশি লাগছে। 1500 টাকা আছে, তাতে মনে করো 50-60-এর মতো কেজি আসছে। সাধারণ মানুষের লেয়ারই কষ্ট, কমানো তো উচিত। বাজার বাগে আনতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমিয়ে দেওয়া হয় আমদানি শুল্ক। ভারত থেকে এরই মধ্যে দেশে ঢুকেছে চাল, বিশেষ করে নাজিরশাইল চাল এসেছে বেশি। কারওয়ান বাজারেও দেখা মিলছে ভারতীয় চাল। দোকানিরা বলছেন এই চালের দাম তুলনামূলক কম। ইন্ডিয়ান চাল আসা শুরু হয়েছে আজকে 1 সপ্তাহ হয়েছে। বর্তমান দেশি চালের থেকে যেতে প্রায় 8-10 টাকা কম। এই জন্য বর্তমান চাহিদা কম, আমাদেরও বেচা বিক্রি কম। যদি ঠিক মতন এলসি ঠিক মতন বাজারে আসে তাহলে দাম আরও কমবে। ইন্ডিয়া থেকে আপনি এলসি পদক শুরু হয়েছে, যদি পুরোপূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে তাই যে কিছুটা অঙ্ক কমবে। আর যদি কিছু করে আবার বদ্ধ হয়ে তাহলে আবার দ্বিগুণ বাড়বে। বাংলাদেশের চালের দাম ওইভাবে আছে, আরও 8 চাল বস্তা প্রতি 20 টাকা বাড়ছে। বাজারে ভারতীয় স্বর্ণা এবং মিনিকেট চাল দেখা যায়নি, ফলে আমদানি করা চালের যোগান কম থাকায় দেশীয় চালের বাজার এখনো চড়া। যদি অ্যাভেলেবেল চালটা আসে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে। মিনিকেটটা হলো আপনার 76 থেকে 78 টাকা কেজি, আর নাজিরশাইল হলো 72 থেকে 84 পর্যন্ত কোয়ালিটি বুঝা। এক মাসের বেশি সময় ধরে মোটা, মাঝারি ও সরু চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। চালের ভরা মৌসুমেও সংকট তৈরি করে বৃদ্ধি করা হচ্ছে দাম। প্রশ্ন হচ্ছে কাদের নিয়ন্ত্রণে বাজার? কোম্পানি যেদিন থেকে ফিল্ডে নামছে তারা ওই দিন থেকে সিজনে চাউলের দামটা বেশি হয়। সিজনে তো চাউলের দাম বেশি হওয়ার কথা না। চাউলের দামটা চৈত্র বৈশাখ মাসের চাউলের সিজন। কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে তারা একতরভাবে ধান চাউল কিনে আরম্ভ করে দেয়, তখন অন্য মেইলার বা অন্য মানুষগুলা কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না। 10 টাকার মালটা তারা 12 টাকা দিয়ে কিনে ফেলাই দিচ্ছে। দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানে তদারকি নেই, ফলে চালের বাজার নিয়ে ভোক্তার হাহুতাশ বাড়ছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, হিলি এবং কুষ্টিয়া থেকে চালের বাজার এবং আমদানির পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা আমদানির পর্যায়ের খবরাখবর জেনে নেব। হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, আমদানির গতি আসলে কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন, এবং সেই সাথে জানাবেন যে আমদানি যে জাতগুলো আছে সেই চালগুলোর দাম কেমন পড়ছে এখানকার বাজারে। স্মৃতি, আমদানির যে বিষয়টি, আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে চাউল। আপনি জানেন দিন ধরে আমরা দেখেছি 70-80 ট্রাক করে আমদানি হতে, কিন্তু গতকাল 102 ট্রাক চাল আমদানি হয়েছে। এমনিভাবে প্রতিদিনই আমদানির যে গতি সেটি কিন্তু বাড়ছে। আর সাথে সাথে
কিন্তু প্রচুর পরিমাণে বেচা কেনা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা এখানে আসছেন চাল কেনার জন্য। আর এই হিলিতে যে ভারতীয় যে চালগুলো রয়েছে, আমদানিকৃত যে চালগুলো রয়েছে, সেই চালগুলো এখানে বিক্রি হচ্ছে। সম্পা জাতের যে চাল আছে সেটি বিক্রি হচ্ছে 67 থেকে 68 টাকা কেজি দরে, এবং মিনিকেট যেটি সেটি হচ্ছে 62 টাকা কেজি দরে, এবং মোটা জাতের স্বর্ণা যেটি সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 51 টাকা কেজি দরে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বন্দর দিয়ে যে চালগুলো আমদানি হচ্ছে এর মধ্যে কিন্তু মোটা চালের পরিমাণই বেশি, চিকন চালের পরিমাণই বেশি। মোটা চালের সংখ্যা কিন্তু খুব একটা কিন্তু আমদানি হচ্ছে না। তো ব্যবসায়ীরা যেটি বলছে যে আসলে বাজারে যে চাহিদা যেটি সেটি হচ্ছে চিকন চালের, সে কারণেই কিন্তু চিকন চালের আমদানিটা বাড়ছে। আর যেহেতু আমদানি বাড়ছে সে কারণে কিন্তু চালের দামও কমছে। আর যারা পাইকারি ক্রেতা রয়েছে তারা বলছে যে প্রতিদিনই চালের দাম কমছে, সে কারণে কিন্তু তারা যে চাল যে কিনছে এতেও কিন্তু তারা ভয় পাচ্ছে যে আজকে একটা দাম কালকে আবার গিয়ে যদি কমে যায় তাহলে তাদের ক্ষতির মুখে পড়বে তারা। তো এই ছিল হিলি স্থল বন্দর থেকে আমার কাছে সবশেষ খবর। কবির, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু চালের বাজারে খবরাখবর জানতে আমরা যেতে চাই কুষ্টিয়াতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, একটু আগেই তো আমাদের হিলি স্থলবন্দরের সহকর্মী জানাচ্ছিলেন যে আমদানি আসলে বেড়েছে এবং সেই ক্ষেত্রে তো চালের সরবরাহ বেশি থাকার কথা, কিন্তু তার কিন্তু কোনো প্রভাব আমরা স্থানীয় পর্যায়ে বাজারগুলোতে পাচ্ছি না। এর কারণ সম্পর্কে এখানকার ব্যবসায়ীরা আসলে কি বলছেন? স্মৃতি, এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়ার যেখানে খুরসা বাজার, ঠিক সেখানে রয়েছে। এখানে কিন্তু চালের যে বাজার আগে যে বাড়তে ছিল সেটি কিন্তু অনেক অংশে এখন স্থির রয়েছে। অর্থাৎ চালের যে মিনিকেট সর্বোচ্চ যে ভালো চালটি সেটি কিন্তু 1900 টাকা বস্তা, অর্থাৎ ৭৩ টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং মিনিকেটের যে আরও কয়েকটি ধাপ রয়েছে সেগুলো কিন্তু ৭০ টাকা, কাজললতা ৬৬ টাকা, এবং ৬৪ টাকা, ২৮ যেগুলো রয়েছে ৫৬ টাকা, কাটারিভোগ ৬৮ টাকা, বাসমতি ৯০ টাকা, এরকম দরে কিন্তু খুচরা বাজারে বিক্রয় করা হচ্ছে। এবং ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে, তারা কিন্তু বলেছেন যে এখন চালের বাজার স্থিতিশীল, অর্থাৎ চালের বাজারে যে অস্থিরতা ছিল সেটি কিন্তু নেই। অর্থাৎ আমদানির যে একটি প্রভাব সেটাও কিন্তু ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। যদিও কুষ্টিয়াতে কিন্তু এখনও আমদানির কিন্তু যেই প্রভাবটা পড়ে সেটি কিন্তু এখনও আসেনি। অর্থাৎ কুষ্টিয়াতে কিন্তু যথেষ্ট পরিমাণে চাল উৎপাদন হয়, মজুদ ব্যবসায়ীদের, চালকল মালিকদের কাছে যথেষ্ট পরিমাণে চাল মজুদ থাকে, এবং যারা ব্যবসায়ী রয়েছেন, আড়তদার রয়েছেন, বা যারা পাইকারি চালের ব্যবসা করেন আসলে তাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে, এবং তাদেরকে আগের দামে বেশি দামে কেনা চাল সেটিও কিন্তু রয়েছে। এবং তারা এখন দুশ্চিন্তার মধ্যে পড়েছেন যে আসলে যারা বেশি দামে ক্রয় করেছেন তারা যে লসের মুখে পড়তে পারেন এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। এবং যারা আসলে সাধারণ ক্রেতা, যারা খুচরা বাজারে একেবারে চাল ক্রয় করে থাকেন, তারা কিন্তু বলছেন যে আসলে এই চালের বাজারের এই যে বা অস্থিরতা, এইটার থেকে আসলে মুক্তি পেতে হলে, সাধারণ মানুষকে এই চালের বাজারের এই অস্থিরতা থেকে মুক্তি পেতে হলে সরকারের কঠোরভাবে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কিন্তু এই সাধারণ মানুষ চালটি তাদের ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। স্মৃতি। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে চলছে ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা সরাসরি সেই সামিটে অংশ নিব। Mashoor Arifin bhai, can we extend our nano loan to merchant? So যখন দেখবেন যে মার্চেন্ট যে আমি ডিজিটালি পেমেন্ট অ্যাকসেপ্ট করলে আমার ক্রেডিট প্রোফাইল বিল্ড হচ্ছে, অ্যান্ড ইন ফিউচারে আমি লোন পাবো, আই উইল হ্যাভ অ্যাক্সেস টু ক্রেডিট, দেন কোনো ব্যারিয়ার থাকবে না যে আমি কেন ডিজিটালি পেমেন্ট নিব না। অ্যান্ড অল দিস স্মল কস্ট উই আর টকিং, আমরা যারা লার্জ মার্চেন্ট ডিল করি, উই ডু নট হিয়ার ফ্রম আওয়ার মার্চেন্ট। সো যেখানে পেমেন্ট হচ্ছে না ওখানে এক্সকিউজেস বেশি, যিনি পেমেন্ট পাচ্ছে উনি ভ্যালু জানে। যে আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, ওনার ভ্যালু আছে, কিন্তু মার্চেন্টের সবচেয়ে বড় ভয় হচ্ছে এনবিআর। মার্চেন্ট মনে করে যে ডিজিটাল করলে আই বিকাম ট্রেসেবল, এবং তারপর তো আমাকে ঝামেলায় পড়তে হবে। এইটাকে কখনোই সুবিধা হিসেবে দেখে না, এন্ড দ্যাটস আওয়ার এক্সপিরিয়েন্স ফ্রম দি প্রবলেম সলিউশন। জিহান ভাই, আমরা এখন মান্থলি অ্যাক্টিভ ট্রানজ্যাকশন করে মার্চেন্ট এরকমের সংখ্যা ওভার 400,000। নাও এই 400,000 মার্চেন্ট কিন্তু কখনো আমি শুনিনি বলতে যে আমি নিতে চাই না বিকজ আমার এখানে এনবিআর এর লোক আসে। ওনার প্রবলেম হচ্ছে যে আমি এটা নিয়ে আমার কি লাভ হবে, আমাকে যদি ব্যাংকে গিয়ে। নোয়াখালীতে ইলিশ না পেয়ে বিপাকে জেলেরা ফিরছেন খালি নৌকা নিয়ে। বেচা বিক্রি না থেকে ঋণ নিয়ে বাড়ছে সেখানকার দুশ্চিন্তা।
সংশ্লিষ্টরা বলছেন যে জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও শিল্পায়ন বিরূপ প্রভাব ফেলেছে ইলিশের বংশবৃদ্ধিতে। কলকারখানার বর্জ্যে ব্যাহত হচ্ছে ইলিশের সুষ্ঠু বিচরণ। ভরা মৌসুমে নোয়াখালীতে ইলিশের আকাল, যে কারণে হাতিয়ার ঘাটগুলোতে নেই কর্মব্যস্ততা, নেই ব্যাপারীদের হাঁকডাক কিংবা বরফ ভাঙার আওয়াজ। দ্বীপের 20টি ঘাট থেকে ছোট বড় প্রায় 10,000 জেলে নৌকা মাছ শিকারে যায় প্রতিদিন। তবে ফিরতে হচ্ছে শূন্য হাতে। কর্মচারীদের বেতন ভাতাও দিতে পারছেন না অনেক ব্যবসায়ী। মানবেতর দিন কাটছে জেলে পরিবারগুলোর। পাইকার লেবার মাছ আনতে আনতে অস্থির হয়ে যেত, কিন্তু আমরা যে পরিমাণ টাকা পাইতাম গেছেবার, এবার সে পরিমাণ হিসাবে ঘাটে কোনো মাছ নাই। সর্বোচ্চ নৌকাগুলাতে মাছ পায় 4 পিস 5 পিস। আমরা এমন অবস্থা হয়েছে, নদীতে গেছি তেলের পয়সারও অঙ্গ হয় না, ওগা মাছ হয়েছি। 7 দিন 8 দিন জাল বেলে 3 লাখ 4 লাখ টাকার মাছ ধরে আইছি। আর এবার এই পর্যন্ত আমাকে কোনো সংসার খরচই যেমন বোট খরচই হয় না। জেলেরা বলছেন ধার দেনা করে মাছ ধরতে যান অনেকে, মাছ না পাওয়ায় ভারী হচ্ছে ঋণের বোঝা। ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন কেউ কেউ। সমিতির কিস্তি নিয়ে আমাদের সংসার কোনোরকম চলে, সমিতির কিস্তি না দিতে হলে তারা অগরসূত্র ভাষায় কথা বলে। বাড়িতে তারা কি খাইয়া রয়েছে না খেয়ে রয়েছে, এই মেঘনা নদীর বুকে দমার লগে হাবুডুবু খাচ্ছে। যেভাবে চলতেছে এভাবে যদি আর কয়েকদিন থাকে তাহলে আমাদের গদিতে যা ফালাই দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও প্রকৃতিগত পরিবর্তনকে দুষছেন সংশ্লিষ্টরা। উপকূলীয় এলাকায় এবং নদীর মোহনা এলাকায় যে অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে তার কারণে একটা প্রভাব পড়ছে, কারণ এতে করে প্রচুর দূষণ নদীতে গিয়ে পড়ছে। এছাড়াও বৈশ্বিক কিছু কারণ রয়েছে, যেরকম বৈশ্বিক উষ্ণতার কারণ, তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ। এই সকল নানান কারণে আমার মনে হয় যে গিয়ে ইলিশ মাছের যে ধরা পড়ার যে হার, সেটার মধ্যে প্রভাব পড়ছে। এ অঞ্চলের লক্ষাধিক মানুষ জেলে পেশায় জড়িত, তবে সরকারিভাবে নিবন্ধিত 25,995 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এবার আপনাদেরকে জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট। আজকে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। ডিএসসি প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু প্রায় 5 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং এই সূচকটি অবস্থান করছে 5,454 পয়েন্টে। ডিএসসি এস সূচক সেটিও কিন্তু কিছুটা বেড়েছে 1,190 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। তবে ডিএস 30 সূচক সেটি অবশ্য 8 পয়েন্টেরও বেশি কমেছে এবং 2,115 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে 402,48 লাখ টাকা শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেই কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 217টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বেড়েছে, 100টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 71টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আমরা কি দেখতে পাচ্ছি, সিটি ব্যাংক এটা এখন পর্যন্ত প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং 13,12 লাখ টাকার মতো শেয়ার এই কোম্পানি কিন্তু ট্রেড করে ফেলেছে। এরপরে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এই কোম্পানিটি আছে দ্বিতীয় অবস্থানে টপ 20 এখন পর্যন্ত এবং 10,74 লাখ টাকার মতো শেয়ার এই কোম্পানিটি ট্রেড করেছে। সিনো বাংলা এটি তৃতীয় অবস্থানে আছে 9,50 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে 9,48 লাখ টাকা কিছু বেশি লেনদেনে। এসপিসিএল এটি চতুর্থ অবস্থানে আছে, বিকন ফার্মা এটি পঞ্চম অবস্থানে আছে। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি এখন পর্যন্ত 41 পয়েন্টের মতো বেড়ে এই সূচকটি অবস্থান করছে 15,284 পয়েন্ট এবং এখন পর্যন্ত সিএসসি কিন্তু টোটাল ট্রেড করেছে দেখতে পাচ্ছি 6,90 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে সকাল থেকে 130টি প্রতিষ্ঠানে, এর মধ্যে 76টি দাম বেড়েছে, 35টি কমেছে এবং 19টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। ভারতীয় পণ্যে আজ থেকে কার্যকর করা হলো মার্কিন শুল্ক। এখন থেকে অতিরিক্ত 25% সহ মোট 50% শুল্কের বোঝা বইতে হবে নয়াদিল্লিকে। বুধবার ভারতের স্থানীয় সময়ে সকাল 9:31 কার্যকর করা হয় নতুন এই শুল্ক নীতি। উক্ত সময়ের পর যুক্তরাষ্ট্রে রপ্তানির উদ্দেশ্যে কোনো পণ্য পাঠানো হলে তা 50% শুল্কের আওতায় পড়বে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে প্রকাশিত একটি খসড়ায় এসব বিষয় জানানো হয়েছে। এর আগে অন্যান্য দেশের পাশাপাশি ভারতের উপর 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, পরে রাশিয়ার থেকে তেল কেনার দায়ে আরো 25% শুল্ক যোগ করে ট্রাম্প প্রশাসন। সরকারি হিসাব অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রে $87.4 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে এই দেশটি। নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বর্ধিত শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতে। ব্যাপক সংখ্যায় দেশটির হীরা রফতানি খাত। হীরা কাটা এবং পলিশে বিশ্বের শীর্ষস্থানে থাকা এই দেশটির সবচেয়ে বড় ক্রেতা এখন
যুক্তরাষ্ট্র। তবে অতিরিক্ত শুল্কের বোঝা এড়াতে অনেক মার্কিন প্রতিষ্ঠানই মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত থেকে। বাতিল এবং স্থগিত হয়েছে বহু প্রতিষ্ঠানের ক্রয়াদেশ। এই অবস্থায় বহু ডায়মন্ড কারখানা বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। চাকুরি হারানোর ঝুঁকিতে লাখ লাখ কর্মী। বিকল্প বাজারের সন্ধান করছে হীরা রপ্তানিকারকরা। এক সময়কার কাজের চাপে সরগরম এই হীরা কারখানা এখন অনেকটাই নিস্তব্ধ। চুপচাপ মেশিনে বসে হীরা কাটছেন আর পলিশ করছেন গুটি কয়েক শ্রমিক। ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর সুরাটের একটি হীরা কারখানার দৃশ্য এটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে কারখানাটি। অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় কপালে ভাঁজ কারখানার মালিকের। গেল বছর দীপাবলিতে হীরা বিক্রি হয়েছিল 25,000 রুপিতে, এখন সেটি বিক্রি করতে হচ্ছে 18,000 রুপিতে। অপরিশোধিত হীরা আর সস্তা নেই, কাঁচামালের দামও বেশি। কি করব বুঝতে পারছি না। প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় $29 বিলিয়ন সমমূল্যের হীরা ও গয়না রপ্তানি করে থাকে ভারত, যা দেশটির মোট হীরা ও গয়না রপ্তানির 1/3। তবে যুক্তরাষ্ট্র শুল্কহার বাড়িয়ে দেয়ায় চড়া মূল্যে হীরা বিক্রি হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। নতুন অর্ডার আসাও প্রায় বন্ধ। এ পরিস্থিতিতে চরম ঝুঁকিতে পড়েছে হীরা রপ্তানির সাথে জড়িত ছোট বড় বহু ব্যবসা প্রতিষ্ঠান। চাকরি হারাতে পারেন লাখ লাখ হীরা শ্রমিক। হীরার কারিগরদের বেশিরভাগই সুরাটে কাজ করেন। এখানে প্রায় 7 থেকে 10 লাখ শ্রমিক কাজ করছেন। পুরো গুজরাটে এই সংখ্যা প্রায় 25 লাখ। সুরাট থেকে হীরা অন্যান্য এলাকায় প্রক্রিয়াজাত করতে পাঠানো হয়, তাই তারাও কাজ হারানোর ঝুঁকিতে আছেন। আমার অনুমান শুল্ক কার্যকর হলে 1 লাখেরও বেশি হীরা শ্রমিক বেকার হয়ে যেতে পারেন। ক্ষতি সামাল দিতে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিক্রি বাড়ানোর চেষ্টা করছেন ভারতের হীরা রপ্তানিকারকরা। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসা টিকিয়ে রাখতে অপরিশোধিত হীরা কেনাকাটা কমিয়ে দিয়েছেন, দেওয়া হচ্ছে বড় অঙ্কের মূল্য ছাড়। তবে এখনও আশাবাদী কোনো ব্যবসায়ী। অপরিশোধিত হীরা বিক্রি না করে হীরার গহনা বিক্রির কথাও ভাবছেন কেউ কেউ। আমার মনে হয় শুল্ক আরোপের পর কিছু ক্রেতা থাকবে যারা পণ্য কিনতে পারবেন। কিছু বিকল্প উপায়ও আছে। অপরিশোধিত হীরা থেকে গয়না তৈরি করে সেটা বিক্রি করা, যেমনটা দুবাই করে থাকে। এতে মাত্র 10% শুল্ক পড়বে। এমনটা করা হলে মার্কিন বাজারেও পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। হীরা রপ্তানি ছাড়াও দেশটির টেক্সটাইল, অটোমোবাইল, রাসায়নিক পদার্থ ও সি ফুডের মতো বেশ কয়েকটি খাতে পড়বে বর্ধিত মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।